আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, একুশে রাতে সারা দেশে কি ঘটছে এটা নতুন করে কিছু বলার নেই। গত কয়েকদিন ধরে আমরা একই বিষয়ে আলোচনা করছি। অবশ্যই এই অন্তর্নিহিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি, জানি না পারছি কিনা। সমাজের যে সামগ্রিক মূল্যবোধের অবক্ষয়, সমাজ কাঠামো কি ভেঙে পড়ছে সে প্রশ্ন সামনে আসতেই পারে। এসবের পিছনে রাজনীতি কতটুকু ভূমিকা পালন করছে কিংবা রাষ্ট্রযন্ত্র কতটুকু ভূমিকা পালন করছে, ঠিক এসব বিষয় যেমন আলোচনা করেছি, আজকে আলোচনা করব আমাদের যে অর্থনৈতিক অবস্থা, মানবতা যে বিপর্যস্ত, তার সাথে অর্থনৈতিক বৈষম্য কতটুকু প্রভাব ফেলছে সেই বিষয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর, রয়েছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক কাশেম হুমায়ুন, এবং তারপর রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন। আমি ডক্টর আহসান এইচ মনসুর আপনার কাছে সরাসরি জানতে চাই যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা এবং সারা দেশে যা চলছে, এটি হয়তো নতুন কিছু নয়, হয়তো বিভিন্ন দেশে রয়েছে বা অনেক সভ্য দেশেও কাজ করছে এই অপরাধগুলো, কিন্তু তার মাত্রা বা আমাদের যে কোন অপরাধগুলোর কথা বলছেন আপনি? শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, রাজনের যে বিষয়টি সিলেটে, খুলনা রাকিবের যে বিষয়টি, নিজ বাবা মার হাতে সন্তান খুন, গুলিবিদ্ধ অবস্থা, জন্মের আগে গুলিবিদ্ধ যে শিশু হচ্ছে, সামগ্রিক প্রেক্ষাপটে আমরা এর সঙ্গে কি অর্থনৈতিক কোনোভাবে মেলাতে পারি কিনা? দুটো জিনিস, একটা হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের মূল্যবোধের অবক্ষয়, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ এই ধরনের ঘটনা দিন দিন যেন বাড়ছে এবং এক ধরনের যেটাকে বলা হয় যে ধরাছোঁয়ার বাইরে আমাকে কে ধরবে, এই ধরনের একটা অ্যাটিটিউড থেকে এটা আসে। এবং এটার সাথে সরাসরি আমি বলবো না যে রাজনকে হত্যার জন্য কোনো টাকা জড়িত ছিল, সেটা নয়, কিন্তু আমি টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করতে পারি, এই ভাবটা কিন্তু আছে। ফলে অর্থ এটার সাথে জড়িত আছে, যে যদি অর্থ বা বিত্ত থাকে বা যার ক্ষমতাসীন থাকে তারা সেটাকে ম্যানেজ করে নিতে পারে এবং তাদের জন্য কোনো কিছুই খুন বা অন্য যে কোনো ধরনের অপরাধ ওটা তাদেরকে টাচ করতে, স্পর্শ করতে পারে না। তো এটার সাথে আরেকটা জিনিস আসলে আমরা স্বীকার করতেই হবে যে আমাদের যে আগের যে মূল্যবোধ ছিল যে একটা অপরাধীকে ঘৃণা করা, এখন কিন্তু সেটা নাই। সে অপরাধী যদি টাকা রোজগার করতে পারে অপরাধ করেও, তাকে কিন্তু সামাজিকভাবে আমরা গ্রহণ করে নিই। আমাদের রাজনীতিতে তাদের বিরাটভাবে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়া হয় এবং তারাই আমাদের নেতাও বনে যায় বিভিন্নভাবে। ফলে এটা একটা সামাজিকভাবে এই শ্রেণীটা কিন্তু উপরের স্তরের দিকে যাচ্ছে এবং তাদের সামাজিক মর্যাদা বেড়ে যাচ্ছে, যে কারণে আমরা মনে করি যে রানা প্লাজার রানা কিন্তু একটা ঘটনা নয়। রানা প্লাজার রানা আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টেই হয়তো উপজেলাতে একটা করে রানা আছে, একাধিক, এবং তারা বিত্তবান হয়েছে। তারা এই রানা হয়তো আরো বিত্তবান হতে পারতো, হয়তো একসময় এমপি হতেন বা আরো উপরে দিয়ে যেতে পারতো। তার ভাগ্য খারাপ যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে এই অবস্থায় পড়তে হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা আইসোলেটেড ঘটনা নয়, এটা আমাদের সমাজের মানে ব্যাপকভাবে এটা ছড়িয়ে আছে। তো এই পরিবেশে যেটা হয় যে ওই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই নীতিবাক্য তো এখন চলবে না। এখন কথা হচ্ছে যে যারা এইভাবেই রোজগার করতে পারে তারাই গাড়ি ঘোড়া বেশি চড়তে পারে বা মূল্যবান গাড়িটা চড়ে বা মূল্যবান আসনে অধিষ্ঠিত হয়, এবং তাদের জন্য সমাজে সবকিছু খুলে যায়। দেখা যাচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থাও সবকিছু খুলে যায়। ফলে এই যেটা তাদের জন্য কোনো অপরাধী তো অপরাধ নয় এবং অপরাধটাই তাদের একটা স্বাভাবিক কর্ম হিসাবে পরিগণিত হচ্ছে। এটা একটা দিক। আর একটা দিক যেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক জীবনে উন্নতি হয়েছে এবং এই উন্নতির পিছনে আমাদের মানে সমাজের বিভিন্ন শ্রেণী, যেমন কৃষক আছে, মজুর, আমাদের শ্রমিকরা আছে, আমাদের উদ্যোক্তারা আছে, তারা সবাই কাজ করছেন। কিন্তু এটা সত্ত্বেও দেখা যায় আরেকটা শ্রেণী আছে যারা কিছু না করেই বিত্তবান হচ্ছে, এবং এর ফলে সামাজিক কিন্তু একটা ডিসইনসেন্টিভও ক্রিয়েট হয়, আরেকটা যেটা হচ্ছে বৈষম্য ক্রিয়েট হয়। একটা সিম্পল একটা তথ্য যেটা আমাদের বিবিএস এর ডেটা থেকে উঠে এসেছে
যে গত 10 বছরে যে আগে যে নিম্নবিত্ত যে 10% পরিবার থাকতো তাদের আয় ছিল জাতীয় আয়ের 2.7%। এখন সেটা কমে 2 হয়েছে। আর উচ্চবিত্ত যে 10% তাদের আয় ছিল 17-18% মতো, এখন সেটা 36% মতো। অর্থাৎ বৈষম্য বাড়ছে, অর্থাৎ আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হলেও বৈষম্য কিন্তু বাড়ছে। বৈষম্য বাড়ছে, এবং বৈষম্য বাড়ার পেছনে সবকিছু যে আমি অর্জন থেকে হয়েছে তা না, মানে বিভিন্ন ভাবে অর্জনের থ্রুতেও এটা হয়ে যাচ্ছে, এবং সেটা সামাজিক ভাবে কিন্তু গৃহীত হলেও আমি মনে করি যে এটা আমাদের সামাজিক অবক্ষয়ের একটা বিরাট একটা ভূমিকা কাজ করছে। সাংবাদিক কাশেম হুমায়ুন, আমরা দেখছি যে প্রতিটি যে ধরনের অপরাধ ঘটছে তার প্রতিটি পরিবার কিন্তু দরিদ্র পরিবার, আমরা একেবারে নিম্ন বিত্ত পরিবারের মধ্যে ঘটছে, বা তারা ভিকটিম হচ্ছে। আর এখন ডক্টর আহসান ইসলাম যেভাবে ব্যাখ্যা করলেন যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের কারণে তারা ভিকটিম হচ্ছে, তারা টাকা না থাকার কারণে যেমন বিচার পাচ্ছে না, মামলা মোকদ্দমা করতে পারছে না, ঠিক একইভাবে এই পরিবারের উপরে আঘাত হানলে অপরাধীরা মনে করছে যে হয়তো তারা পার পেয়ে যাবে। পাশাপাশি এটা নিশ্চয়ই অসত্য কিছু নয় যে এর বাইরে আর অন্য কেউ ভিকটিম হচ্ছে না, কিন্তু সাম্প্রতিক সময় এই বিষয়টি কিন্তু প্রকট আকারে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। বিষয়টা আসলে খুব সেন্সিটিভ। আপনি যে কথাটা মনসুর ভাই বললেন যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় একটা কিন্তু প্রধান কারণ। এই যে আপনি যে ক্রাইমগুলো আমরা ডিরেক্ট হচ্ছে বা ঘটছে সেগুলো যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এর পেছনে অর্থ তো একটা বিরাট শক্তি, কিন্তু আপনি যেই ইদানিংকালে যে আলোচিত যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, যেগুলো রাজন হত্যা সহ আর কয়েকটা ঘটনা সেন্সিটিভ, এগুলো কিন্তু টাকা পয়সা ইনভলভমেন্ট এটাও কিন্তু বলা যায় না, এখানে কিন্তু জিজ্ঞাসাটা কাজ করেছে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, না আপনি চাঁদপুরে নিজের সন্তানকে বাবা মা হত্যা করলো, সেখানে কিন্তু অর্থ সরাসরি জড়িত। কিভাবে জড়িত? একটি এনজিও থেকে 1 লাখ টাকা লোন নিয়েছিল, সেই টাকা শোধ করতে পারছিল না, কিভাবে করবে? তাদেরকে জিনের আসর আছে তাদের উপরে, তারা জিন দূর করতে পারে, এবং এই নিয়ে একটি প্রতারণামূলক ব্যবসার ফাঁদ পাতে, এবং সেই প্রতারণাকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য, বিশ্বাস স্থাপন করার জন্য নিজ সন্তানকে তারা পেটাতে লাগলো 4 দিন ধরে, এবং বলতে লাগলো যে আমরা এই সন্তান কাঁদবে না বা অন্য কিছু করবে না, আমি তার জিন দূর করে দিচ্ছি। এটার কারণটা কি? এর কারণ মূল কারণ হচ্ছে অশিক্ষা কুশিক্ষার জন্য এটা হচ্ছে। আমি যদি রাইট হ্যাঁ উনি অ্যাড করেছেন মনসুর ভাই। আমি যেটা বললেন যে হ্যাঁ এটার সাথে অর্থ সংশ্লিষ্ট হয়তো কিছু খুঁজে পাওয়া যায়, কিন্তু বিষয়টা টোটালটাই কিন্তু দেখবেন আপনি সেখানে অশিক্ষা কুশিক্ষার কারণে নিজের সন্তানকে আপনার মেরে অশিক্ষা কুশিক্ষা তা তো নিজেরাই তো প্ল্যান করে এটা করেছে। আমি টোটালটাই মনে করি অশিক্ষা এবং কুশিক্ষার সচেতনতার অভাব। আর 2 নম্বর হচ্ছে যে কথাটা বললেন মনসুর ভাই যে এটাও ইজ রেসপন্সিবল দিস। আর আরেকটা জিনিস ইদানিংকালে আরেকটা ঘটনা দেখবেন, আমি রিসেন্টলি একটা পত্রিকা দেখলাম যে একজন রিসেন্টলি একটা ফ্যামিলির একটা বাচ্চা ডেলিভারি হয়েছে আর কি। তো তার বাচ্চার ফাদারকে কে যেন কানে গিয়ে বলেছে যে বাচ্চার প্রতিবন্ধী হবে, এবং একটা দরিদ্র সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে এই বাবা কিন্তু তার ছেলেকে দরজায় ফেলে দিয়েছে। তো এটা কি বলবেন আপনি? এটার তো কোনো বাবা তার ছেলেকে ফেলে দিয়েছে। আমরা শুধু বলছি যে অর্থনৈতিক, আমি বলবো হ্যাঁ এখানে অর্থনৈতিক বিষয়টাতে কিছুটা কাজ করবে। আর এই বিষয়টা হচ্ছে, এর চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার সামাজিক ভ্যালুস গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই ভ্যালুস গুলো যদি মানে এই ভ্যালুস গুলোর জন্য যে নষ্ট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু দায়ী কিন্তু মূলত অর্থ বিষয়টাই অনেকটা এখানে জড়িত। আপনি আজকে যে সামাজিক যে অবক্ষয়, এই অবক্ষয় যদি আপনি রোধ করতে না পারেন, আমরা যদি এর বিরুদ্ধে সেই অবক্ষয় কেন তো না অশিক্ষা কুশিক্ষা তো একটা বিষয় আছেই। শুধু আমি সেটা বলছি না, সব বিষয়গুলো আলোচনার চেষ্টা করছি। শুধু অর্থনৈতিক কারণে যেটা হচ্ছে সেটা না, কিন্তু আসলে এর পেছনে অশিক্ষা কুশিক্ষা হচ্ছে। এই অশিক্ষা কুশিক্ষা থাকার কারণে কি হচ্ছে যে আপনি মনে করেন একটা সময় ছিল যে মেয়েদের একটা সময়, আপনি চিন্তা করেন, আমি মনসুর ভাই তো নিশ্চয়ই জানবেন, একটা সময় ছিল যখন মেয়ের সন্তান বেশি হলে তাদেরকে ছুঁড়ে ফেলা হতো। কারণটা কি? এটা কি অর্থনৈতিক কারণ হতো? নিশ্চয়ই না। এটা সামাজিক বা পারিবারিক একটা যে ভ্যালুজ আছে, হ্যাঁ কুসংস্কারের জন্য এটা হচ্ছে। তো এখন আমি যেটা মনে করি যে আসলে টোটাল সোসাইটিটা একটা কিন্তু
ভারসাম্যতার মধ্যে নাই। আর এই ভারসাম্যতা না থাকার কারণে যেটা হচ্ছে সেগুলোকে আপনি দিন দিন একদিকে মানে চলে যাচ্ছে। একটা সচেতনতা যে কনসিয়াসনেস ডেভেলপ করার জন্য বা অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলি কি ধরেন আমাদের সরকার তো একটা শক্তিশালী মানে বলবো যে একটা অর্গান, একটা সংগঠন, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এর পাশাপাশি আপনি দেখবেন সরকারের তো নানা রকম সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা আমি এইভাবে বলবো, সরকার ওইভাবেই পরিচালনা হয় না যতটুকু আমি আর আপনি দায়িত্ব পালন করতে গিয়ে যতটা করতে পারি বেসরকারি ভাবে, সেটা কিন্তু সরকার করতে পারে না। সরকারের কিন্তু বহু রকমের সীমাবদ্ধতা আছে এবং সরকারের যে খালি সরকার কিছু লোক দিয়ে পরিচালিত হয়, সেই লোকগুলো তো হয়তো দেখবেন আপনি তারা এই সচেতনতার সৃষ্টি করার জন্য সময় দেবে, সেটাও হয় না। আপনি আজকে দেখবেন যে এই সমাজের ভারসাম্য রক্ষার জন্য আমাদেরকে বেসরকারিভাবে সাধারণ মানুষকে কিন্তু কাজগুলো করতে হবে। এখন আমাদের দেশে যে এনজিও গুলো আপনি দেখবেন যেভাবে ধরেন একটু শক্তিশালী হয়ে যাচ্ছে, এনজিও গুলোর অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন, আমি জানি না হয়তো আমার সাথে যারা আছেন সবাই হয়তো এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, আমার ধারণা এনজিও গুলো যে অর্থে যেভাবে আপনার কাজ করা উচিত সেইভাবে কিন্তু কাজটা করতে পারছে না এই দেশে। কেন পারছে না? হয়তো তারা এখানে লিডারশিপের একটা বিষয় তো আছে, আর একটা বিষয় হচ্ছে যে আপনি সরকারের বহু রকমের আইন কানুন আছে, সেই আইন কানুনের ভিতর তো এনজিও গুলোকে বহু রকমের মানে ফ্রিলি যে কাজ করা সেটাও সম্ভব হচ্ছে না। এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি কিন্তু প্রথমে বলেছি যে অর্থনীতি সবকিছু মূলে কাজ করছে বর্তমান সামাজিক অবক্ষয়ের পেছনে, সেটি নিশ্চয়ই আমরা বলতে চাইছি না। আমরা কতটুকু প্রভাব বিস্তার করছে রাজনীতি, কতটুকু প্রভাব বিস্তার করছে রাষ্ট্রযন্ত্র, কতখানি প্রভাব বিস্তার করছে অর্থনীতি, কতখানি প্রভাব বিস্তার করছে, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা আমি যদি এই কথাটা বলি আপনাকে, এই দেশে যদি এখনো যদি শিশু শ্রমটাকে কিন্তু এখন আমরা যত কথাই বলি শিশু শ্রমটা কিন্তু স্বীকৃত না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যেখানে শিশু শ্রমের একটা মানে হয়, শিশু শ্রমে কি বলবো, শিশু শ্রমকে কাজে লাগানো হয়। এটা আপনি যত সরকারি ভাবে যাই বলেন, আমরা সচেতন ভাবে, কারণটা কি আপনি যদি একটা মানে আপনি ব্যাকরণগত ভাবে একটা জিনিস চিন্তা করেন যে আজকে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এই যে জনসংখ্যার যে বিষয়টা, এই জায়গাটা কিন্তু একটা মোটামুটি একটা লেভেলে আসছে, হ্যাঁ স্টেবল পর্যায়ে আসছে। যারা একটু সচেতন, লেখাপড়া শিখেছেন, তারা কিন্তু তার আয়ের উপর নির্ভর করে কিন্তু মানে আপনার ছেলে মেয়ের সংখ্যাটা নির্ধারণ করেন। কিন্তু আপনি যদি গ্রাসরুট লেভেলে যান, একটু নিচের দিকে যান, যে হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে, সেখানে কিন্তু এটা হিসেবে হচ্ছে না। এবং তারা জন্ম দেওয়ার পরেই মনে করে আপনার শিশুটাকে কাজে লাগিয়ে একটা সময় আসবে যে সময় একটু শিশুটা মানে কর্মক্ষমতার মধ্যে যাবে, তখন কিন্তু তাকে রোজগারে লাগিয়ে দেবে এবং রোজগার থেকে কিন্তু সে আয়টাকে তারা সংসারে নিয়ে আসবে, তার পরিবার পরিচালনা করবে। এগুলো কিন্তু নানাভাবে ডিফারেন্সিয়েট কাজ করে। আমার ফ্যামিলিতে হয়তো, আপনার ফ্যামিলিতে বা মনসুর ভাইয়ের ফ্রেন্ড রাজেক ভাইয়ের ফ্যামিলিতে হয়তো একটা ছেলে নিশ্চয়ই আমি মাস্টার্স ডিগ্রির আগে মানে এই কাজ করবে, এটা আমি মনে করি না। কিন্তু আবার আপনি যদি নিচের লেভেলে ওনার অফিসের একটা পিওনের দিকে দেখেন বা হত দরিদ্র মানুষ দেখেন, তারা দেখবেন যে 8-10 বছরের মধ্যে তার ছেলেকে কাজে লাগিয়ে দেয়। রাজীব, যেমন রতন, শিক্ষার হারও কিন্তু বেড়েছে বাংলাদেশে, দারিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা কমেছে, নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছি, তারপরে কেন এই সামাজিক মূল্যবোধের অবক্ষয়? একটা খুব মানে অর্থনীতি এবং সোশ্যাল ভ্যালুজ তা নিয়ে একটা দারুণ কথা আছে এরকম যে নাও এ ডেজ উই নো প্রাইস অফ এভরিথিং বাট ভ্যালু অফ নাথিং। আমরা সবকিছুর দাম জানি কিন্তু সবকিছুর মূল্য জানি না, দাম দিয়ে সবকিছু বিচার করা হয়। অর্থনীতি যদি একটা সমাজের মূল কাঠামো হয়, তার উপরে দাঁড়িয়ে থাকে অন্যান্য কাঠামোগুলো, তার সংস্কৃতি, শিক্ষা, তার জীবন আচরণ, সেগুলোই। যেমন ধরুন কাসিম ভাই যে কথাটা বলছিলেন যে একসময় নারী সংক্রান্ত দৃষ্টিভঙ্গিটা কেন এরকম ছিল, কেন মেয়ে শিশু জন্মগ্রহণ করলেই তাকে পুঁতে ফেলা হতো অথবা মেরে ফেলা হতো? কারণ যুদ্ধ হলে মেয়েদেরকে দখল করা হতো, তাতে তারা মনে করতো তাদের বংশের অবমাননা হয়, অথবা একটা মেয়ে তাকে বিয়ে দিতে গেলে টাকা খরচ করতে হয়, সেখান থেকে অর্থনৈতিক বার্ডেন হিসেবে মনে করে বলে মেয়ে শিশু পরিত্যাজ্য ছিল। এমনকি যুদ্ধের ময়দানে মেয়েদেরকে কাজে লাগানো যেত না তেমন, সেই জন্য বলা হতো পথে নারী পরিত্যাজ্যা। ফলে এই যে সংস্কৃতিটাও গড়ে উঠলো, তখন ছিল জায়গা দখল, সম্পত্তি দখলের প্রধান হাতিয়ার ছিল যুদ্ধ বিগ্রহ, জায়গা দখল। সেই ক্ষেত্রে মেয়েরা যেহেতু একটু পিছিয়ে পড়া, ফলে মেয়েদেরকে আরো পিছিয়ে রাখবার জন্য একটা সমাজ মনন গড়ে উঠলো। ফলে একটা সমাজ মনন গড়ে ওঠার পেছনেও কিন্তু একটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণ থাকে। আবার এই যে এখন আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, এই যে শিশু হত্যাটা বাড়ছে, 3.5 বছরে আমাদের প্রায় 968 জন শিশু মারা গেল।
মারা গেল মানে তাদেরকে মেরে ফেলা হলো। প্রত্যেকটা ঘটনার সঙ্গে দেখবেন যারা 7 মাসে 3,500 মানুষ হত্যা হয়েছে। 7 মাসে 3,500 মানবাধিকার কমিশনের রিপোর্ট যে 7 মাসে 3,500, আর এদিকে 3.5 বছরে 968 জন শিশু। আমরা বলি শিশুরা দেশের ভবিষ্যৎ, এটা বলি তো, কিন্তু দেশ তাদের জন্য কি ভবিষ্যৎ রেখেছে? 74 লক্ষ শিশু আজকে শ্রমের সঙ্গে যুক্ত, তার মধ্যে 34 থেকে 35 লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। একদিকে কিন্তু আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উঠে গেছি। এখন মাপকাঠিটা কি? কোন মাপকাঠি দিয়ে মাপলে আপনি এটা নিম্ন মধ্যম হবেন, কোন মাপকাঠি দিয়ে মাপলে এটা উচ্চ মধ্যম হবেন, এই মাপকাঠিটা নিয়েও প্রশ্ন আছে। একদিকে যেমন জাতিসংঘের কথা অনুযায়ী আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে এসেছি, কারণ $1314 আমাদের মাসে ইনকাম। আবার আরেকদিকে বলছে যে দৈনিক 200 টাকার নিচে আয় করে বা $2.5 আয় করে এরকম লোকের সংখ্যা দেশে হলো 86%। তার মানে 12,75,00,000 মানুষ। দেশে 12,75,00,000 মানুষ দিনে 200 টাকার কম আয় করে। তো কিভাবে তাদের জীবনটা চলে? ফলে এই জীবন চালাবার জন্য তার সন্তান, তার প্রিয় সন্তান হওয়া সত্ত্বেও তাকে কিন্তু কাজের জন্য